করোনার সময় মাসের পর মাস অন্য রাজ্য দেয়নি, যখন স্কুল কলেজ বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, মুখ্যমন্ত্রী প্রত্যেককে বাড়িতে বসিয়ে বেতন দিয়ে গেছেন, তখন সেটা নিতে অসুবিধা হয়নি। এতদিন পশ্চিমবঙ্গের বুদ্ধিবীচিরা এরা বলতো কি যে বিরোধীরা নাকি শুধু কুৎসারাটায়, দিদির নামে নাকি অনেক খারাপ খারাপ কথা বলে। তো আজকে আমাদের দেশের শিক্ষিত চাকরি হারারা এবং অশিক্ষিত চাকরি হারারা ওরা সবাই দিদিকে চোর চোর বলছে। এখানটায় দিদিমণির কি বক্তব্য সেটা আমাদের জানার খুব ইচ্ছা আছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা হবে যে কি করে দিদিমণি এদের চাকরিটা ফেরোয় আর এরা কিভাবে শান্ত হবে, এটা নিয়ে আলোচনা হবে। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। কিছু অশিক্ষিত শিক্ষকদের আমাদের দিদিমণির পদতলে অল্প কিছু টাকা রাখার জন্য তাদের চাকরি চলে গেছে। তো তাদের যখন চাকরি গেছে তাদের সাথে সাথে যারা পাস করে চাকরি পেয়েছে তাদেরও চাকরি চলে গেছে। তো এখানটায় সবাই মিলে যখন বিক্ষোভে নেমেছে তখন দিদিমণি খুঁজে পাচ্ছে না যে কার থেকে টাকা নিয়েছিল আর কার থেকে টাকা নেয়নি। যদি ওটা দিদিমণি খুঁজে পেতো তাহলে এদের চাকরির যতজন আছে সবার লিস্ট দিয়ে দিতে পারতো। দিদিমণির এখানটায় একটা বড় প্রতিভা হলো, দিদিমণি যদি যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের যদি লিস্ট দিয়ে দেয় তাহলে দিদিমণি এখানে চোর প্রমাণিত হবে। সেই জন্য কি করলো, সবার পুলি মেরে ছেড়ে দিল যাতে কেউই চাকরি না পায়। এখন ডিসেম্বর পর্যন্ত টাইম চেয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে আবার রায় দেবে। সুপ্রিম কোর্ট রায় দিলে তখন দিদিমণি বলবে আমি তোমাদের জন্য লড়েছিলাম কিন্তু কিছু করতে পারলাম না, কি করব বলো। বিজেপির সব চক্রান্ত, সিপিএমের ওই উকিলটার পুরো চক্রান্ত, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে পুরো প্যানেলটাকেই শেষ করে দিল, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল। এগুলোই ভোটের প্রচারে শুনতে পাবে, আর কিচ্ছু শুনতে পাবে না। সবাই শান্ত হয়ে বসো। দেখুন আমাদের গলা ধাক্কা দিচ্ছিল, উনি আমাদের গলা ধাক্কা দিচ্ছিলেন, একজনকে গলা টিপে ধরে বার করে দিয়েছেন। আমাদের পুরো বিশ্বে মুসলিমদেরকে পেটানো বা মুসলিমদেরকে মারায় যেরকম পাকিস্তান এক নম্বরে আছে, সেই রকম ভাবে শিক্ষকদের মারায় আর শিক্ষায় আঘাত করায় পুরো পৃথিবীতে মমতা ব্যানার্জির আর দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তিনি একাই 100। শিক্ষকদের মারতে পুলিশের যে অতি সক্রিয়তা এটা যেমন প্রমাণিত হয়, সেরকম কোনো একটা জায়গায় কোনো একটা হয়তো খারাপ কাজ ঘটলে সেখানটায় পুলিশের যে পৌঁছাতে এত দেরি হয়, বা যেখানটায় বোম ধরা পড়ে, বোম ব্লাস্ট হয়, যেরকম আমরা এগরাই দেখেছিলাম বোম ব্লাস্টের 3-4 ঘন্টা পরে পুলিশ এলো। কি করছিল, শাড়ি পরছিল না চুড়ি পরছিল না মেকআপ করেছিল সেটা আমরা দেখতে পাইনি। তো এইরকম করে মোটামুটি দিদির পুলিশরা অতি সক্রিয়ভাবে শিক্ষকদেরকে পেটাচ্ছে। শিক্ষকদেরকে পেটাক, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের দুঃখ হচ্ছে সেই সব ছাত্রদের জন্য যারা এইরকম শিক্ষকদের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বিদেশে আমাদের দিদির নাম উজ্জ্বল করবে। 2 দিন চাকরি করবে, 3 দিনের দিন পেছনে লাত মেরে বার করে দেবে, বলবে তোমাদের পেটে যে কি শিক্ষা আছে সেটা আমরা বুঝে গেছি, এবার তুমি আসতে পারো। খতম, বাই বাই, টাটা। ভূমিকা তো এখানে কোথায়? রাজ্য প্রশাসনের ভূমিকা এখানে কোথায়? যদি রাজ্য প্রশাসনের ভূমিকা থাকতো তাহলে আজ এই তাদের পাশে দাঁড়াতো, সদর্থক প্রয়াস। দেখো এখানটায় এসএসসির কোনো ভুল নেই। এসএসসির যিনি চেয়ারপারসন তাকে না জানিয়ে তৃণমূল সরকার যা যা লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী উনি রিকোয়ারমেন্ট করেছেন। তো এখানটায় এসএসসি চেয়ারম্যানের কোনো দোষ নেই। তোমরা গেছো আগ বাড়িয়ে ওখানটায় বিক্ষোভ জানাতে, তোমাদের বিক্ষোভ জানানোর কথা হচ্ছে কালীঘাটের ব্যানার্জি বাড়ির সামনে, তোমরা ভুল জায়গায় বিক্ষোভ জানাচ্ছ। তো সেখানটায় জানাতে গেলে তো পুলিশ তোমাদের গলা ধাক্কা দেবে, ঘাট ধরে গলা টিপে বার করে দেবে। শুধুমাত্র এনকাউন্টার করেনি, এটাই হচ্ছে তোমাদের বাপ দাদা ঠাকুরদা সবার ভাগ্য ভালো। আর আমার একটাই প্রশ্ন, যে তোমরা যাদের কাছে টাকা দিয়েছিলে তোমরা তাদের কাছে কেন যাচ্ছ না? আর যদি তাদেরকে খুঁজে না পাচ্ছ তাহলে ওদের ফ্যামিলিতে যাও, ওদের ফ্যামিলির কাছ থেকে টাকা চাও, না হলে ওদের বাড়ি কবজা করো। তোমরা এসে এসএসসির সামনে বিক্ষোভ করলে কি হবে বলো? এই লোকটা নিশ্চয়ই একদম সৎভাবে চাকরি পেয়েছে, যে কথা বলতে চাইছে না। দেখো, আর যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সে চিৎকার করছে। দেখো ওই আইপিএস অফিসার উনি হচ্ছে মমতা ব্যানার্জির জন্য মাসে 20 থেকে 25 লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। তো তিনি মমতাময়ী মাতাকে ভগবান রূপে পূজা করেন। সেই ভগবানের নামে তোমরা যখন খারাপ কথা বলতে যাবে তখন তো ওরা তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এটা তো স্বাভাবিক, এটা হচ্ছে নিয়তির সত্য কথা। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालो। একটা কথা কি জানো তো, আমরা সবাই ভাবছি কি যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। এটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট দিতে বাধ্য হয়েছে, কারণ ওএমআর শিটটা দিতে পারেনি, এটা আমরা সবাই জানি। আর একটা কথা আমরা সবাই জানি যে 1 নম্বর রোল নাম্বার থেকে একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা মানুষ যতজন চাকরি পেয়েছে এরা সবার কাছ থেকে টাকা তুলেছে, তাই এরা ওএমআর শিটটাকে গায়েব করে দিয়েছে। পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি এরা দুজনের বিলাসিতা করার জন্য সব কটা চাকরির
পেছন মেরে রেখে দিয়েছে। আর এটা থেকে মমতা ব্যানার্জি মুখ ঘোরানোর জন্য অনেক রকমের কথা বলছে, রকমারি সব কারণ দেখাচ্ছে। এখানটায় সবাই দোষ দিচ্ছে কার না বিজেপির। বিজেপির এখানে কি দোষ? বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি কেসটা করেছিলেন তার কি দোষ সেটা আমরা খুঁজে পাচ্ছি না। একটা দোষ আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি একটা বড় দোষ করেছেন কি, তিনি এদেরকে না জানিয়ে চাকরিগুলো বাতিল করে দিয়েছেন। তো এদেরকে জানানো উচিত ছিল, যাতে এদের ফলস ওএমআর শিটটা বানাতে একটু সময় পাওয়া যায়। এরা ভেবেছিল কি যে ডেটের পর ডেট এরকম ডেট দিতে যাবে আর চাকরিটা বাতিল হবে না, এরাও আরামসে চাকরি করে সময় পার করে দেবে, কিছুই হবে না। কিন্তু রায়টা এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা দিদিমণি বুঝতেই পারেনি। বাবা রে, আমি কিচ্ছু করিনি। যারা চুরি করে চাকরি পেয়েছিল তারা ভেবেছিল আমরা স্বর্গে একদম বাস করছি, বা আমাদের থেকে বড় হাইলি এডুকেটেড লোক আর পৃথিবীতে কেউ নেই। আর ওদের কাছে শিক্ষার কি দাম সেটা আমরা ভালো করে জানি। এরা ছাত্রদেরকে পড়িয়ে বিশালভাবে মানুষ করবে, আর এদের যে শিক্ষাগত যোগ্যতাটা কত দূর, অ বলতে গেলে আ বলতে পারবে কিনা ঠিক ঠিকানা নাই। এদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সবারই প্রশ্ন থাকবে। तो सुधर जाओ, सुन लो मेरी बात, ठीक है? थोड़े मैनर सीख लो, एथिकेट सीख लो, तमीज सीख लो। আমাদেরকে এখান থেকে টেনে বার করে দেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবেই বসেছিলাম, ওনারা এসে আমাদেরকে মারধর করেন, গালিগালাজও করেন মহিলাদেরকে। পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন? আজ শিক্ষকরা, চাকরি প্রার্থীরা এবং রাজ্যের ঘোর বিরোধী আর পুরো ভারতবর্ষের ঘোর বিরোধী বামেরা সবাই রাস্তায় নেমেছে। দেখো, আমাদের ভারতবর্ষে 29টা রাজ্য আছে, 29টা রাজ্যে একটা রাজ্যেও এরকমভাবে আন্দোলন হচ্ছে না, যেটা মমতা ব্যানার্জিকে 4টে ফ্রন্ট থেকে আন্দোলন হচ্ছে। আর মমতা ব্যানার্জি কী করছে? কলকাতা ছেড়ে বেরিয়ে আজকে হচ্ছে মালদা যাচ্ছে, কালকে হচ্ছে দীঘা যাচ্ছে, পরশুদিন ঝাড়গ্রাম যাচ্ছে, তারপরের দিন শালবনী যাচ্ছে, এইরকম করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর এদেরকে ফোনে বলছে আমি তোমাদের 25,000 টাকা করে ভিক্ষা দিলাম, তোমাদের 20,000 টাকা ভিক্ষা দিলাম। আর কিছু লোক ভাই ভিক্ষা পেয়ে খুব খুশি, এত খুশি বলছে শালা কাজ না করে পয়সা পেয়ে যাবো। আর ভাতাটা তো ভাতারগিরি করে এসছে, সেটা আমরা জানি। समझ रहे हो आप समझ रहे हो? দীর্ঘ 34 বছর ধরে সিপিএম আমাদেরকে শাসন করেছে। তো সিপিএম এর আমলে যা দুর্নীতি হয়েছে, সিপিএম তার দুর্নীতির প্রমাণ সব মুছে দিয়ে ওরা ঠিক বিদায় নিয়ে নিয়েছে। আর যাবার সময় ওদের পকেটের ভাঁড়ারে টান পড়েছিল, তাই এসএসসি একটা করে দিয়ে গিয়েছিল। তারপরে এসে মমতা ব্যানার্জি একটা শেষ এসএসসি করেছিল, তারপরে আর কোনো এসএসসি হয়নি। তো সিপিএম সরকার যে দুর্নীতি করেছিল ওরা সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে। আর মমতা ব্যানার্জি ভেবেছিল কি আমি তো ক্ষমতায় আছি, তো আমার দুর্নীতিগুলো কোনোদিন প্রকাশ পাবে না, আমার দুর্নীতিগুলো কেউ কখনো দেখতেই পাবে না। এটা ভেবে মমতা ব্যানার্জি সব কাগজগুলো ডেস্ট্রয় করেছিল। তো ডেস্ট্রয় করার পরে যখন কোর্ট চাইবে, এটাও মমতা ব্যানার্জি ভাবতে পারেনি কোনোদিন। আর আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা জানি মমতা ব্যানার্জি আমাদের জন্য কি করেছে। দীর্ঘ 34 বছরের অত্যাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে, আমাদের জন্য যা করেছে। ভগবানের জন্য দিদিমণি বহুত কিছু করেছে। ভগবানের বাড়ি ছিল না, গাড়ি ছিল না, মুখ্যমন্ত্রী তাকে গাড়ি বাড়ি সব করে দিয়েছে। আর শেষে স্বাধীনতা সংগ্রামী ভগিনী নিবেদিতা অনেকের বাড়ি করে দিয়েছে। এবার শুনে নাও। স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে। ভাবা যায় আমাদের মুখ্যমন্ত্রী না থাকলে তারা আজকে রাস্তায় পড়ে থাকতো বা কোনো গাছতলায় বসে থাকতো। তো এদেরকে মুখ্যমন্ত্রী এত দয়ালু, এদের জন্য বাড়ি কিনে দিয়েছে। তো এদের খাবার পয়সা ছিল না, তাই রেশনে ফ্রিতে চাল দিচ্ছিল। তো এরা রেশনের চালে এদের দিনকাল কেটেছে। এরা যে এত সংগ্রাম করেছে সেটাও দিদিমণি দেখেই, কারণ আমাদের দিদিমণি হচ্ছে এক এবং অদ্বিতীয়। তার একই অঙ্গে হাজার রূপ, সামনের দিকটা হচ্ছে সৎ আর পেছনের দিকটা হচ্ছে চুরি। আর আমাদের পশ্চিমবঙ্গকে যারা বলে যে শিল্প নেই, কোনো কাজ নেই, শিক্ষার হাল বহুত খারাপ, তোমরা একটা জিনিস কখনো ভেবে দেখেছো যে মুখ্যমন্ত্রী এতগুলো মন্দির করে দিয়েছে, তারপরে স্বামী বিবেকানন্দের বাড়ি করেছে, ভগিনী নিবেদিতার বাড়ি কিনে দিয়েছে। ওনার যে টাকা, এত টাকা উনি কোথা থেকে এনেছেন জানো? বই লিখে, কবিতা লিখে, গান গেয়ে, গানের স্ক্রিপ্ট লিখে, ছবি এঁকে। কারণ দিদি হচ্ছে আমাদের মানে কি বলবো, সর্ব অঙ্গে তার শুধুই প্রতিভা, শুধু প্রতিভারই অধিকারী তিনি। এত প্রতিভা যে প্রতিভা চুরিতেও এমনভাবে লাগিয়েছে দিদি যে সে চুরিটা কিন্তু লাস্টে ধরা পড়ে গেল। সেরকম কবিতাগুলো আমাদের সামনে যখন আসে তখন পড়ার উপযোগী নয় কবিতাগুলো, এরকম মনে হয়। করোনার সময় মাসের পর মাস অন্য রাজ্য দেয়নি। যখন স্কুল কলেজ বন্ধ ছিল, মুখ্যমন্ত্রী প্রত্যেককে বাড়িতে বসিয়ে বেতন দিয়ে গেছেন। দেখো, আমাদের রাজ্যে চাকরিহারা শিক্ষকরা যখন করোনা হচ্ছিল, করোনাকালে তখন ওরা যখন বাড়িতে বসে বসে পয়সা নিয়েছে, কোনোদিন স্কুলে যেতে হয়নি, ওনাদের যে থাকা খাওয়া ভরণ পোষণ সব দায়িত্ব যখন দিদি নিয়েছে, আজকে যখন কোনো একটা কারণে চাকরি চলে গেছে, তো সে দায়িত্বগুলোও তো শিক্ষকদের নিতে হবে, তাই না? তোমরা যখন কাজ না করে টাকা নিয়েছো, এখন যখন চুরি ধরা পড়েছে তোমাদের, তো সে দায়িত্বগুলোও তোমাদের নেওয়া উচিত। বেকার আমাদের পিসিমণি আমাদের হকের টাকা তোমাদেরকে ভাতা হিসাবে দিচ্ছে, এটা যে কোন ভাতারই খেলা খেলছে সেটা আমরা বুঝতে পারছি না।
মাদারের বাচ্চা। 2 বছর 2.5 বছর ধরে যখন কাজ না করে টাকা নিচ্ছিল তখন এদের লজ্জা করেনি, আজকে যখন এরা রাস্তায় এসছে এদের লজ্জা পুরো বাইরে বেরিয়ে আসছে। এরা হচ্ছে মানুষের পর্যায়ে পড়ে না, এরা শিক্ষকদের পর্যায়ে পড়ে না। এমনও শিক্ষক রয়েছে ওড়িশাতে, এমন শিক্ষক আছে যারা করোনাকালে সব টাকা সরকারের জন্য দান করে দিয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো একটা শিক্ষক দেখাতে পারবে না যে কাউকে একটা টাকা দিয়েছে। এখন চাকরি যাওয়ার পরে বলছে আমরা কোথায় যাব, কি করব না করব। তোরা কি করবি? তোরা মারাগা রাস্তা জাম করে মানুষের যাতায়াতের অসুবিধা করে তোমরা এখানে বেশি মাফিয়াগিরি মারাচ্ছ। এই মাফিয়াগিরি চলবে না। দিদির পুলিশ তোমাদের কাছে ঠান্ডা করছে, এটা ঠিক করছে। যখন অল্প স্বল্প টাকা তোমরা রেখে বাকি টাকাটা যদি দান করে দিতে গরিব মানুষের জন্য, তখন গরিব মানুষ তোমাদের জন্য হয়ে আন্দোলনে নামতো। আজকে তোমরা নিজেদের পথ নিজেরা মারাও, কেউ তোমাদের পাশে নেই। যখন চাকরি চলে গেছে তখন তোমাদের মনে পড়েছে যে আমাদের ছাত্রদের কি হবে, আমরা তাদেরকে পড়াতে পারবো না। এত কান্না তখন কোথায় ছিল? যখন সাধারণ মানুষ মরছিল, সাধারণ মানুষ খেতে পারছিল না, সোনু সুদের মতো লোকেরা এগিয়ে এসেছিল সবাইকে সাহায্য করার জন্য, তখন তোমরা কোথায় মরে গেছিলে? তখন তোমাদের টিচার্স অ্যাসোসিয়েশন কোথায় মরে গেছিল? বিনা পয়সায় যখন রেশন দিই, বিনা পয়সায় চিকিৎসা দিই, বিনা পয়সায় হাত খরচা দিই, বিনা পয়সায় হাত খরচা দিই, বিনা পয়সায় শিক্ষা দিই। এটা হাস্যকর, হাস্যকর। আমাদের দিদি বিনা পয়সায় রেশন দেয়, বিনা পয়সায় চিকিৎসা দেয়, বিনা পয়সায় হাত খরচা দেয়। এই পয়সাগুলো হচ্ছে দিদি তার ঘর থেকে নিয়ে আসে, বা অভিষেক ব্যানার্জি যে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি এরকম চুরি করে রেখেছিল, সেই টাকাগুলো থেকে দিদিমণি মোটামুটি নিজে অল্প স্বল্প কিছু রেখে বাদ বাকি সব বিলিয়ে দেয়। চাকরি চুরির যে এত টাকা, এত কোটি টাকা দুর্নীতি, এই টাকাগুলো গেছে কোথায়? যদি ভোটে না খরচা হয়ে থাকে তাহলে টাকাগুলো গেল কোথায়? শিক্ষকদের এটা নিয়ে মমতা ব্যানার্জির বাড়ি অভিযান করো, তোমরা এসএসসির সামনে বসে আছো, ওখানে তো অফিস বন্ধ করে ওরাও বসে থাকবে, কি যায় আসবে? সত্যি এবার দিদিকে খাটে তোলার সময় হয়ে এসছে, কারণ এত দুর্নীতি মানুষ কখনোই মেনে নেবে না। দুর্নীতি যদি মানুষ মেনে নেয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থা সব কিছুই রসাতলে চলে যাবে। পাশের রাজ্যগুলো যখন এক ধাপ করে এগোচ্ছে, তখন আমাদের পশ্চিমবঙ্গটা 200 বছর আগে যেরকম ছিল সেরকম অবস্থায় ফিরে যাচ্ছে। এদিকে দিদিমণি নাকি অনেক কলকারখানা অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু কলকারখানাগুলোর আবার কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে কোনো লোকাল মানুষকে ওরা চাকরি দেবে না, চাকরি করতে বিহার, আসাম, ঝাড়খণ্ড এখানকার লোকেরা আসবে। পশ্চিমবঙ্গের যে সাধারণ বেকার যুবকরা ওরা কিন্তু চাকরি পাবে না। তোমরা মিলিয়ে নিও, দিদিমণির এই যে চাল, নিজের টাকা খেয়ে 1 টাকায় জমি দিয়ে মোটামুটি তাদের ব্যবসাটা করিয়ে দেবে, এরপরে জনগণ পণ মারাগা। 2026-এর লড়াই আরো কঠিন লড়াই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার এনে নব সূর্য উদয় করতে হবে, এটা আমি মনে করি। এবং অভিষেক দা রয়েছে আমাদের সাথে। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে আবার 2026 সালে ক্ষমতায় আনতে হবে, না হলে তো চুরিটা করা যাচ্ছে না। একটা মুখ তো সামনে রাখা দরকার। মমতা ব্যানার্জির মুখকে এরা সামনে রেখে পেছন থেকে পুরো সবকিছু সাবাড় করে দিচ্ছে। সেই জন্য মমতা ব্যানার্জিকে আবার বিপুল সংখ্যায় ভোট দিয়ে আনা হোক, না হলে এর মতো মেয়েরা তো শিবলিঙ্গ বিকৃত করতে পারবে না, না হলে এর মতো মেয়েরা তো 12 ভাতারিগিরি করতে পারবে না। সেগুলো করার জন্য তো একটা মুখ সামনে চাই, তাই একটা মুখকে সামনে রেখে সব দুর্নীতি আড়াল করা যাবে। আমাদের রাজ্যে তৃণমূল সরকারের এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা কতদিনে শেষ হবে তা আমাদের জানা নেই। পশ্চিমবঙ্গের অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ। এই খারাপ অবস্থায় সবাইকে এগিয়ে আসতে হবে, না এগিয়ে এলে এটা পুরো পেছনে চলে যাবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।